হাই। ভীষণ ইমপ্রম্পটু এই ভিডিওটা করছি আমি, কারণ আমি লাস্ট মোমেন্টে ডিসাইড করেছি যে আমার ইমপ্রম্পটু ট্যুরের জন্য আমি একটা ছোট্ট রিডিং ব্লগ বানাবো, মিনি রিডিং ব্লগ। আমি যাচ্ছি চাঁদিপুরে বেড়াতে, ওখানে আমি একটা রিডিং ব্লগ তৈরি করব। চেষ্টা করছি পুরো ট্যুরটারই কিছু স্ন্যাপ শ্যুট করার, কিছু গ্লিমস শ্যুট করার, আর আমার রিডিং ব্লগটা শ্যুট করার, আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নেওয়া এক্সপিরিয়েন্স। সো দেখা হচ্ছে। এই যে একটা তাগিদ কোথাও বেরিয়ে পড়ার, বাক্স প্যাটরা গুছিয়ে নিজের ঘর দৌড় ফেলে কোনো একটা অচেনা জায়গায় ক্ষণিকের অতিথি হওয়ার তীব্র বাসনা। এই তাগিদ, এই বাসনার উৎস কোথায় আমি জানি না, তবে এটুকু জানি এই একঘেয়েমির সকাল সন্ধে থেকে একটু বিরতি পেতে আমার একবার সমুদ্রের কাছে যাওয়ার খুব দরকার ছিল। তাই চললু। এখান থেকে বেশি দূর নয়, বেশি দিনের জন্য নয়, কেবল ৩.৫ ঘন্টার একটা ট্যুর। বালাসোরের চাঁদিপুর। দীঘাপুরের কোলাহল ভিড় থেকে নিজেকে সরিয়ে রাখা একটা অনামি সি বিচ, যা সমুদ্রের ঢেউ পাগলের মতো আছড়ে পড়ে না, শান্ত মনে বয়ে চলে এমন করে যেন সে কোনো নদীর সহধর্মিণী। আমার কাছে আছে আমার একমাত্র প্রাণের বান্ধবী মা, আর আমার অবসরের সাথে বই। যেহেতু মাত্র ২ দিনের ট্যুর, ভেবেচিন্তে ছোট্ট একটা বই সাথে করে নিয়ে এসেছি। ট্রেনে যেতে যেতেই পড়া শুরু করে দিলাম। ৩.৫ ঘন্টা কম সময় পথ নয়। ঘুরতে গেলে পুরনো বই রিডিট করতে আমি সবচেয়ে উপভোগ করি। অচেনা পরিবেশে মায়ের আঁচলের মতো চেনা গন্ধ লেগে থাকে যার প্রত্যেক পৃষ্ঠায়। শুধু যে সমুদ্র দেখলাম তা নয়, প্রায় অনেকখানি পাহাড় উঠে ৩৫০ খানা সিঁড়ি পেরিয়ে পৌঁছালাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই যে দুরূহ দুর্গম পথ, মানুষ কেবল বিশ্বাসের বশে ঈশ্বরের অস্তিত্ব বুকে পেরিয়ে যেতে পারে, এটা দেখে খুব অবাক হই মাঝে মাঝে। এই বিশ্বাসটা কেন আমরা নিজের উপর রাখি না? কেন ভালোবাসার উপর রাখি না? জীবনের বন্ধুর পথে সে বিশ্বাস কেন ঘৃণার বিদ্বেষে জর্জরিত করে দিই? যা কিছু মানবিক, যা কিছু সত্য, তাকেও যদি এমনি মাথা পেতে বরণ করে নিতে পারতাম। যাকে এখান থেকে এলাম আলোয় সাজানো এই মন্দিরে, মনের কোণে কোণে জমে থাকা সব মালিন্য মুছিয়ে যেমন একটি প্রদীপ জ্বালান সৃষ্টিকর্তা, তেমনি আলোয় আলোয় সাজানো এই জায়গাটা। ক্লান্ত শরীরে হোটেল ফিরে কিছুটা পড়লাম সবুজ দ্বীপের রাজা। এরপর আর কি, আবার সমুদ্র। ভেজা বালির শরীরে রত্নের মতো খচিত শামুক ঝিনুক করানো, যাদের এই জন্মটা সমুদ্রে বিলীন হয়ে গেছে,
তাদের কেবল জীবনের চিহ্নটুকুই হাতে নিয়ে ফিরলাম। অনন্ত নির্জন সমুদ্রের ওপর রোদ ঝলমলিয়ে ওঠা দেখে মনে হয় যেন কোনো জাগ্রত মাজারের উপর কেউ পরম ভক্তিতে নিজের মানতের চাদর জড়িয়ে গেছে। তাকেই কি ঈশ্বর বলে মনে হয়? সে রহস্য উদ্ঘাটন করতে মন চায় না, বরং চোখ করে প্রাণ ভরে আস্বাদিনী দূষণহীনী সুন্দরের। আবার তো ফিরে আসতে হবে, এটাই নিয়ম। দেখা হচ্ছে বাড়িতে। হাই, আমি বাড়ি ফিরে এসেছি প্রায় ১ সপ্তাহ হলো। কিন্তু এমন অবস্থা হয়েছিল বেড়াতে গিয়ে, এমন একটা স্টমাক ইনফেকশন হয়, বলতে গেলে ১ সপ্তাহ যাবৎ এখন আমি বেড রেস্টে রয়েছি। আস্তে, আস্তে রিকভার করছি। আর তার মধ্যেই এই ভ্লগের যে লাস্ট পার্ট, অর্থাৎ যে বইটা আমি শেষ করলাম তার রিভিউটা তো করতেই হবে। আমি 'সবুজ দ্বীপের রাজা' সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এটা রিড করছিলাম আমার জার্নিতে, এবং আ ফিরে এসে আমি শেষ করেছি। ঘোরা বেড়ানো তো দেখলেই কেমন হয়েছে। খুব হেক্টিক শিডিউল ছিল। ২ দিনের মধ্যে ঘুরেছি। আর তার মধ্যে বইটা পড়েছি। আর এই বইটা নিয়ে এখন কিছু কথা বলব তোমাদের সাথে। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, যখন আমরা ছোটবেলার কোনো বই বড় হয়ে আবার পড়ি, অনেক নতুন, নতুন পার্সপেক্টিভ আমরা ডিসকভার করি। কারণ ছোটবেলায় আমরা শুধু পড়ার আনন্দ বা অ্যাডভেঞ্চার এর জন্য বা গল্পটা জানার জন্য পড়তাম। যেহেতু সেটা অলরেডি আমার জানা, বড় হয়ে এই গল্পের অনেক লেয়ার, অনেক আরো মানে, সমাজে এই গল্পটার কি এখন রেলেভেন্স, এই সমস্ত কিছু আমাকে ভাবায়। এবং বেশি আ জ্ঞানের কচকচি না করে খুব সিম্পল ভাবে আমি সেটাই আজকে একটুখানি ডিসকাস করতে চাই তোমাদের সাথে। কারণ আমার মনে হয় এটা খুব ইম্পোর্টেন্ট। ১ম কথা, 'সবুজ দ্বীপের রাজা' যারা জানো না, এটা আন্দামানে পটভূমিতে লেখা, এবং আন্দামানের যে জারোয়া জনজাতি, যারা মেইনল্যান্ডের সাধারণ যারা সভ্য জগতের মানুষ, তাদের থেকে নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করে, এবং এখনো সেরকমটাই আছে। অনেকটা কমিউনিকেশন করা গেছে, কিন্তু যে সময় এটা লেখা ১৯৭৮ সালে, তখন কিন্তু জারোয়াদের সঙ্গে আম এই ভারতের অন্যান্য জায়গাকার মানুষদের একদমই যোগাযোগ ছিল না, এবং তারাও খুব প্রটেক্টেড ভাবে নিজেদের রাখতো। তারা তাদের জনজাতির বিলিফ সিস্টেম, তাদের যা সংস্কার এবং তাদের যা লাইফস্টাইল, সেটা একদমই পুরনো মতে, একদম আদিম কালের মতো তারা মেইনটেইন করত। এবং এই মানুষদের যে দ্বীপটা, জারোয়াদের যে দ্বীপটা, সেইখানে কিছু অর্থলোভী বিদেশি মেইনলি ইউরোপিয়ান ক্রিমিনালস বলা যায়, যারা একটা খুব মহামূল্যবান জিনিস চুরি করার উদ্দেশ্যে সেখানে হানা দিতে থাকে এবং জারোয়াদের মারতে থাকে। এবং জারোয়ারা যেহেতু গুলি বন্দুক চালাতে জানে না, তাদের একটাই অস্ত্র, সেটা হলো তাদের বিষ মাখানো তীর, এবং সেটাকেও কোনোভাবে হারিয়ে দিচ্ছে এই ইউরোপিয়ান যে লোকজন আসছে, চোরা শিকারিই বলা যায় তাদের। এই আ হিংস্র ইউরোপীয় যে শক্তি, যারা জারোয়াদের নিরীহ হওয়ার এবং যারা জারোয়াদের সরল হওয়ার সুযোগ নিচ্ছে, তাদের প্ল্যানকে বানচাল করতেই আবির্ভাব ঘটে আমাদের সবার প্রিয় কাকাবাবুর, এবং কাকাবাবুর সঙ্গে তার সর্বক্ষণের যে সঙ্গী সন্তু। এবং তারা এসে কিভাবে এই অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে, কিভাবে তারা জারোয়াদের যে রাজা, তার সঙ্গে সংযোগ স্থাপন করে, সেটা নিয়েই গোটা অ্যাডভেঞ্চারটা। এবং এখানে বারবার যেটা উঠে আসছে যে ভারতের যে পুরনো কলোনিয়াল হিস্ট্রি, যেখানে ব্রিটিশ সাম্রাজ্য অনেক বছর ধরে ভারতীয়দের শাসন করেছে, এবং এখনো তারা লোভে ভারতে আসছে এবং ভারতের থেকে সম্পদ চুরি করার চেষ্টা করছে। জারোয়াদের কাছে একটা অদ্ভুত আগুন তৈরি করা পাথর আছে। জারোয়ারা নিজেরা আগুন তৈরি করতে জানে না। তো এই পাথরটাই তাদেরকে সাহায্য করে আগুন তৈরি করতে, এবং এই পাথরটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন জারোয়াদের রাজা। যিনি কিন্তু আসলে কোনো আদিবাসী মানুষ নয়, যিনি ইন্ডিজেনিয়াস জারোয়া নন। তিনি আসলে এককালে সভ্য জগতেরই মানুষ ছিলেন, এবং তিনি একজন বিপ্লবী ছিলেন, এবং তিনি সভ্য সমাজ থেকে নিজের সমস্ত সম্পর্ক কাট অফ করে দিয়ে এই জারোয়াদের সঙ্গে থাকতে শুরু করেন। এবার এই লেখাটার মধ্যে যেটা আমার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মনে হয়েছে,
সেটা হচ্ছে এই যে আর্গুমেন্টটা যে কাদেরকে আমরা সভ্য বলি, কাদেরকে আমরা অসভ্য বলি, কাদেরকে আমরা আ সম্মান দিই এবং কাদেরকে আমরা মনে করি তারা পিছিয়ে আছে, সভ্যতার সঙ্গে এগিয়ে যেতে পারেনি। সেই যে কনসেপ্টটা, সেই উন্নত এবং অনুন্নত মানুষদের যে বিভেদটা, সেইটাকে কিন্তু এই বইটা ছোটদের বই হয়েও প্রশ্ন করে। আর এই বইটা মানে কি আ ইনফ্লুয়েন্স থেকে লেখা, মানে কোন লেখা বা কোন আইডিয়া সুনীল গঙ্গোপাধ্যায়কে ইন্সপায়ার করেছিল এরকম একটা পটভূমিতে লিখতে আমি জানি না। কিন্তু আমি নিজে এই লেখাটার সঙ্গে একটা ক্লাসিক লেখার ভীষণ মিল পাই এবং সেটা নিয়ে একটু কথা বলব আজকে। সেটা হচ্ছে জোসেফ কনরাডের লেখা 'হার্ট অফ ডার্কনেস'। 'হার্ট অফ ডার্কনেস' ভীষণ বিখ্যাত একটা লেখা। আফ্রিকার কঙ্গো যে আ নদী, সেই কঙ্গো নদীর ধারে তখন ইউরোপিয়ান কলোনিয়ালিজম মানে বর্তমান রয়েছে। এটা ১৯০০ শতকে লেখা। এটা ১৮৯৯ সালে রচনা করেছিলেন জোসেফ কনরাড। এই বইটা ভীষণ বিতর্কিত একটা বই, সেটা নিয়ে পরে একদিন কথা হবে। কিন্তু দুটো বইয়ের যে সিমিলারিটি সেইটা আমি আজকে একটু ডিসকাস করতে চাই। এই কঙ্গো দ্বীপে বাস করে যে আফ্রিকান জনজাতি তারাও ইউরোপীয় কলোনিয়াল শক্তির কাছে কিন্তু অসভ্য জাতি। কৃষ্ণাঙ্গ মানুষ যাদেরকে অনেক দিন যাবৎ, অনেক যুগ যাবৎ সাদা চামড়ার মানুষেরা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। তাদেরকে ক্রীতদাস বানিয়ে রেখেছে, তাদের উপর শাসন করেছে, নির্বিচারে অত্যাচার করেছে। সেই ইতিহাস আমরা জানি। আমরা খয়েরি চামড়ার মানুষ, ভারতের বাসিন্দা, তারাও কিন্তু এই আগ্রাসনের শিকার ছিলাম। কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষদের ওপর কিন্তু আরো অন্য অনেকভাবে অত্যাচার করেছে ইউরোপীয় কলোনিয়াল শক্তি এবং কঙ্গো যে জায়গাটা সেখানের ওপর ইউরোপীয়দের যে লোভটা ছিল সেটা হচ্ছে সেখানকার হাতির দাঁত, আইভরি যেটাকে বলা হয়, তার শিকারের জন্যই কোম্পানি থেকে চার্লস মার্লো বলে একটি লোককে পাঠানো হয় এবং যে সেখানে গিয়ে এই আফ্রিকান জনজাতির মানুষকে ১ম দেখে এবং সে প্রচণ্ড ভয়ংকর একটা রেসিস্ট ভাবে দেখে এবং যে কারণে 'হার্ট অফ ডার্কনেসকে' নিয়ে এতটা বিতর্ক রয়েছে, যারা পরবর্তীকালে আফ্রিকান লেখক ইংরেজিতে লিখেছেন যেমন গুগি ওয়া থিওঙ্গো, আম চিনুয়া আচিবি, এই ধরনের যারা আফ্রিকান রাইটার যারা ইংরেজিতে লিখেছেন এবং ইংরেজিতে পড়াশোনা করেছেন তারাও প্রতিবাদ করেছেন যে এইসব যে লেখাগুলো 'হার্ট অফ ডার্কনেস' এ রয়েছে, যে বিবরণগুলো রয়েছে এই কৃষ্ণাঙ্গ মানুষদের, সেগুলো খুবই ভয়ংকর এবং ভুল বিবরণ। যেখানে তাদের ভীষণ বারবারিক জন্তুর মতো ক্যানিবাল দেখানো হয়েছে। একে অন্যের মাংস খায় তারা। তারা খুবই হিংস্র। মানে এইভাবে তাদের সভ্য মানুষদের চোখে একটা হিংস্র জান্তব প্রাণীতে পরিণত করা হয়েছে। যেন তারা সভ্যতার কিছুই জানে না। তারা ভীষণই ভয়ংকর মানব সমাজের জন্য এবং একমাত্র ইউরোপিয়ান কলোনিয়ালিজমই, সাদা চামড়ার মানুষই তাকে রক্ষা করতে পারে, তাদেরকে বাঁচাতে পারে। তো এই কনসেপ্টটা থেকে এই বইটাও মুক্ত নয়। এইবারে আসি এইখানকার যে রাজা চরিত্রটা, যিনি হচ্ছেন আসলে রাজা নয়। মানে যিনি সাদা চামড়ারই মানুষ ছিলেন, খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন মানুষ। তার মতো একটা চরিত্র এখানে আছে কার্টস, যে সাদা চামড়ার মানুষ, যে ওখানে গিয়ে প্রচন্ড আ একটা শক্তিশালী পাওয়ারফুল লিডারে পরিণত হয়। কিন্তু তার সাথে এই রাজার অনেকটাই অমিল। ইনি একজন আদর্শগত রাজা। এনার মধ্যে ভালোবাসা রয়েছে। ইনি নিজের আদর্শের জন্য সেখানে থেকে গেছেন। কিন্তু এইখানে এই মানুষটা কিন্তু একটা ট্রান্সফরমেশন দেখা যায়। কার্টস নামের এই মানুষটা, যিনি আফ্রিকাতে বলা যায় একদম রুল করছেন ওই মানুষগুলোর মধ্যে। তিনি কিন্তু নিজের লোভের জন্য, নিজের পাওয়ার বাড়ানোর জন্য ছিলেন। এইবার এই মার্লো নামের কর্মচারী যে কঙ্গোতে কাজ করতে এসেছে, তার কাছে রেসপনসিবিলিটি আসে যে সে কার্সকে ফিরিয়ে নিয়ে যাবে। কার্স এখন খুবই বৃদ্ধ হয়ে গেছে। এখানেও ঠিক সেইভাবে কাকাবাবু চেষ্টা করেন এই জারোয়াদের রাজাকে সভ্য সমাজে ফিরিয়ে নিয়ে যেতে এবং দুটোতেই খুব সিমিলার ফলাফল দেখা যায়। আমি এটাই আশা করছি যে সবাই এটা পড়েছো। সবুজ দ্বীপের রাজা ছোটবেলায় এবং সবার মনে আছে। তাই জন্যই স্পয়লার বলে দিচ্ছি যে রাজা মারা যায় যখনই সে শহরের বাতাসে আসে এবং সে সহ্য করতে পারে না সভ্যতা যেরকম রূপ নিয়েছে, যেরকম আকার নিয়েছে। সে ফিরে যেতে চায় যে সুন্দর জারোয়াদের সহজ সরল জীবনে। ঠিক সেরমভাবেই যাত্রাপথে কার্টস রিয়ালাইজ করে যে সে কি ভয়ংকর একটা আ আগ্রাসনের একটা অগ্রদূত ছিল এবং সেও কিন্তু যাত্রাপথেই মারা যায় এবং মারা যাওয়ার আগে সে বলে দ্য হরর, হরর, খুব বিখ্যাত একটা লাইন এবং জায়গা এই উপন্যাসে, যেখানে সে রিয়ালাইজ করে যে এই যে
ভয়ঙ্কর যে শোষণটা হচ্ছে মানুষের ওপরে সেটা কতটা কতটা মানে অমানবিক। এখানেও রাজার যখন মৃত্যু ঘটে তখন কাকাবাবুদের আর কিছুই করা থাকে না। সেও বুঝতে পারে যে রাজাকে এখানে আনাটা হয়তো ঠিক হয়নি। তো আমার যেটা সবচেয়ে মানে বলবো কষ্টও লাগতো ছোটবেলাতে যে আমার মনে হয়েছিল যে রাজাকে নিয়ে আসার কোনো দরকারই ছিল না এখানে। তিনি যেখানে ছিলেন সেখানেই তাকে রেখে এলে তিনি শেষ জীবনটা সেখানে তার প্রিয় মানুষগুলোর মধ্যে প্রজাদের মধ্যে থাকতে পারতেন এবং তিনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারতেন। আমার খুব, খুব খারাপ লেগেছিল কেন কাকাবাবু এত জোর করেছিল। তার মতো একটা আদর্শবাদী মানুষ যাকে আমরা আ ছোটবেলা থেকে একটা মানে বুদ্ধিমান, বিচক্ষণ, আদর্শবাদী, সাহসী মানুষ ভেবেছি। তিনি কেন হঠাৎ করে এত জোর করলেন এরকম একটা মানুষকে আমাদের জায়গায় নিয়ে আসতে? মানে আমি তো কখনো চাইবো না কেউ এই ভয়ঙ্কর এখন তো আরোই মানে এত দূষিত হয়ে গেছে বাতাস, এত খারাপ অবস্থা, চারিদিকে কংক্রিটের জঙ্গল আর ধোঁয়া। আমি তো কোনোদিন যে মানুষ ভালো আছে গ্রামে হোক, গঞ্জে হোক যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি সেখান থেকে তাদেরকে এই বিষাক্ত নরকে আনার চেষ্টা করব না। কাকাবাবু কেন করেছিলেন আমি জানি না এবং এই গল্পটা যে স্যাড এন্ডিং টা সেটাও কিন্তু খুব রেয়ার। মানে ছোটদের লেখাতে সবসময় লেখক একটু হ্যাপি এন্ডিং দেওয়ার চেষ্টা করেন। তো সেখানে সুনীল গঙ্গোপাধ্যায় ভীষণই একটা পাঞ্চ দেন ছোটদের এবং সেটা মানে ছোটবেলায় ভীষণই কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায় সন্তুর মতো। তো সেইটার জন্য আমার মনে হয় লেখাটা অমর হয়ে থাকবে। সবাই মনে রাখবে এই লেখাটাকে। কারণ খুব কম কিশোর সাহিত্যে স্যাড এন্ডিং দেখা যায়। এই বইটা আমি পড়েছিলাম যখন আমার মাস্টার্স চলছিল। আমার সিলেবাসে ছিল ফার্স্ট ইয়ারে মাস্টার্সে। তো এটা পড়তে, পড়তে কিন্তু আমার এই বইটার কথা মনে পড়ে এবং তখন থেকে ভেবেছিলাম রিড পড়ব। কিন্তু সেই মুডে আসিনি। তো সমুদ্রে যাচ্ছিলাম। সমুদ্রের ধারের একটা অ্যাডভেঞ্চার গল্প পড়ার ইচ্ছা ছিল। আর আ ফাইনালি এটা রিড করতে পেরেছি এবং এই দুটো বই নিয়ে অনেকদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলব ভেবেছিলাম। ফাইনালি বলতে পারলাম। জানি না কতটা মানে ইউজফুল তথ্য দিতে পারলাম, কতটা ইন্টারেস্টিং হলো তোমাদের জন্য সেটা তো তোমরাই আমাকে জানাবে। থ্যাংক ইউ আমার এই বকবক সহ্য করার জন্য এতদিন যাবৎ। অনেক ভালোবাসা তোমাদেরকে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যদি না করা থাকে। আর এরকম আলোচনা যদি তোমাদেরকে আ আগ্রহী করে, এরকম আলোচনা যদি তোমরা শুনতে ভালোবাসো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। পড়তে থাকো অনেক, অনেক বই আর আমার সাথে শেয়ার করতে থাকো তোমাদের থটস।